স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছে মৌসুমী শান্তা। চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের 1911টি মামলার নথি উধাও হয়ে যাওয়ার ঘটনায় কোতোয়ালী থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। রাতে নগরীর কোতোয়ালী থানায় মহানগর পাবলিক প্রসিকিউটর মফিজুল হক ভূঁইয়া সাধারণ ডায়েরি করেন। এতে উল্লেখ করেন, মহানগর দায়রা জজের অধীন 30টি মহানগর দায়রা জজ আদালতের 1911টি মামলার নথি গায়েব হয়ে গেছে। 2023 সালের 24 এপ্রিল থেকে মহানগর পাবলিক প্রসিকিউটর কার্যালয়ের সামনে পলিথিনে মোড়ানো রাখা ছিল এসব নথি। জায়গা না হওয়ায় নথিগুলো আদালতের বারান্দায় রাখা হয়। মামলা প্রমাণের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ নথি উধাও হয়ে যাওয়ার ঘটনায় আদালত পাড়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আদালতের অবকাশকালীন গত 13 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বরের মধ্যে মামলার এসব নথি উধাও হয়। গণতন্ত্রের পক্ষে একসঙ্গে কাজ করতে বিএনপির শীর্ষ নেতাদের পরামর্শ দিয়েছেন চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার রাত 11টায় লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন। কাতারের আমিরের পাঠানো একটি বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা ছাড়বেন তিনি। রাজধানীর গুলশানে বেগম খালেদা জিয়ার বাসভবনে স্থায়ী কমিটির সদস্যদের সাক্ষাৎ শেষে এসব কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। লিভার সিরোসিস, আর্থারাইটিস সহ নানা স্বাস্থ্য জটিলতায় ভুগতে থাকা 79 বছর বয়সী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার দাবি দীর্ঘদিনের। দল, পরিবার ও চিকিৎসকদের পক্ষ থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিতে বহুবার আবেদন করা হলেও কর্ণপাত করেনি তৎকালীন সরকার। তবে 5ই আগস্টের পর বদলেছে রাজনৈতিক প্রেক্ষাপট। বেগম জিয়ার চিকিৎসার বিষয়ে আলোচনা করতে রবিবার রাতে তার সাথে সাক্ষাৎ করতে যান বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যরা। সাক্ষাৎ শেষে এ নিয়ে গণমাধ্যমের সাথে কথা বলেন দলটির মহাসচিব। আগামী 7 তারিখে তিনি সম্ভবত রাতে তিনি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন তার চিকিৎসার জন্যে। সেই কারণেই আমরা জাতীয় স্থায়ী কমিটির সকল সদস্য আমরা আজকে এসেছিলাম তাকে বিদায় শুভেচ্ছা জানাতে। দলের শীর্ষ নেতাদের বেগম জিয়া দিক নির্দেশনা দিয়েছেন বলে জানান বিএনপি মহাসচিব। নির্দেশনা দিয়েছেন যে একসাথে কাজ করো, জনগণের পক্ষে কাজ করো, গণতন্ত্রের পক্ষে কাজ করো। পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে এই দোয়া চেয়েছি আমরা যে আল্লাহ তাআলা তাকে যেন সম্পূর্ণ সুস্থ করে আবার আমাদের মাঝে, দেশের মানুষের মাঝে ফিরিয়ে নিয়ে আসেন। সবশেষ 2017 সালে চিকিৎসার জন্য লন্ডন যান বেগম জিয়া। এবার 7 বছর পর চিকিৎসার পাশাপাশি ছেলে তারেক রহমানের সঙ্গে দেখা হবে সাবেক এই প্রধানমন্ত্রীর। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার ভিত্তিতে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরি করবে সরকার। তবে কবে নাগাদ আলোচনা শুরু হবে তা স্পষ্ট করেননি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে ভারত আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। এদিকে সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যাকাণ্ড দ্রুত পুনর্তদন্তে পিবিআই কাজ করছে বলেও জানান শফিকুল আলম। রবিবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে দেশের চলমান বিষয় নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন প্রধান উপদেষ্টার প্রেস উইং। হাসিনার যে হরর যে স্টোরিটা, যে সে কি ভয়ানক কাণ্ডগুলো করেছে, অনেকে আসলে ইন্ডিয়ান প্রেসের অনেকে জানতোই। এ সময় জুলাইয়ের ঘোষণাপত্র নিয়ে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। ফোন কল পেয়েছি যে এটা কদ্দূর, এটা ডেভেলপমেন্ট কি, আমরা শুধুমাত্র এটা বলতে পারি এটা নিয়ে কথাবার্তা হচ্ছে এবং এটা নিয়ে সামনে পলিটিক্যাল পার্টিগুলোর সাথেও কথাবার্তা হবে এবং আমরা আশা করছি যে আপনারা এই বিষয়ে সামনে আরও ডেভেলপমেন্ট দেখবেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে সরকার অবস্থান তুলে ধরেন তিনি। শেখ হাসিনার ব্যাপারে আমরা তো বলেছি, আমরা একটা নোট ভার্বাল পাঠিয়েছি, সেই অনুযায়ী আমরা অফিসিয়ালি এখনও আমরা কিছু শুনিনি তাদের কাছ থেকে। এটা আমাদের টপ প্রায়োরিটি, তাকে ফিরিয়ে এনে আইনের সম্মুখীন করা, বিচারের সম্মুখীন করা। সাংবাদিক দম্পতি সাগরুনি হত্যাকাণ্ডের পুনঃতদন্তের পিবিআই কাজ করছে বলে জানান শফিকুল আলম। নভেম্বর মাসে একটা টাস্ক ফোর্স করে দেওয়া হয়েছিল এই সাগর রুনি হত্যাকাণ্ডের আবার নতুন করে ইনভেস্টিগেট করার জন্য। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা। 11টি সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার সময় বাড়ানোর ঘটনাকে নেতিবাচক দৃষ্টিতে দেখছেন বিশ্লেষকরা। তারা একে অর্থের অপচয় এবং নির্বাচন নিয়ে এক ধরনের বিলম্ব করা হিসেবে আখ্যা দিচ্ছেন। অবশ্য নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলছেন, সরকার চাইলেই যে কোনো সময় তাদের প্রতিবেদন জমা দেওয়া হবে।
গত 5ই আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনার সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র সংস্কারের জন্য 11টি সংস্কার কমিশন গঠন করে। তবে আগে সংস্কার নাকি নির্বাচন, এই নিয়ে মতভেদ দেখা দেয় রাজনৈতিক মহলে। গত 3 মাসে বিভিন্ন রাজনৈতিক দল, অংশীজন এবং নাগরিক সমাজের মতামত নিয়েছে সংস্কার কমিশনের সদস্যরা। ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানে নিহত অবশ্য শুরু থেকে রাজনৈতিক দলগুলো সংস্কার ও নির্বাচন নিয়ে দ্রুত রোডম্যাপ দাবি করে আসছে। কেউ দল করবে এই জন্য তো নির্বাচনী প্রক্রিয়া বন্ধ থাকতে পারে না, কেউ দল করবে এই জন্য তো নির্বাচনের ডেট তো পিছিয়ে যেতে পারে না, তাই না? সুতরাং এই ব্যাপারে তো সবাই সজাগ আছে। সংস্কার কমিশনগুলো প্রতিবেদন জমা দেওয়ার সময় বাড়ানোয় সে আলোচনা বিলম্বিত হতে পারে বলে মনে করছেন নির্বাচন বিশ্লেষকরা। ঠিক যে দিনে যারা যে সংস্কারের সুপারিশমালা জমা দেওয়ার কথা সেই দিনই তারা দেবে, না হলে মানুষের বিশ্বাসভঙ্গ হয় এবং মানুষের ভেতরে সন্দেহ বাড়ে। এমনিতে আমাদের দেশে নানান রকম গুজব আছে, তার ভেতরে যদি মানুষের মনে একটু সন্দেহ ঢুকিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু মানুষ হতাশ হবে। এই সময় বাড়িয়ে দেওয়ার কারণে জনগণের করের অর্থের খরচের পরিমাণটাও কিন্তু বাড়বে। এই বিপুল পরিমাণ এফোর্ট, অর্থ, ম্যান পাওয়ার খরচ করে শেষ পর্যন্ত যেই সুপারিশগুলো আসবে সেগুলো যদি আপনার পক্ষপাতদুষ্ট হয় এবং হওয়ার সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যায় না। আবার এটা তো দৃষ্টিভঙ্গির ব্যাপার। তবে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন যে কোনো সময় সরকারকে সুপারিশ জমা দিতে প্রস্তুত। আমাদের 15 তারিখ পর্যন্ত সময় দেওয়া হয়েছে, সরকার যখনই চায় তখনই আমরা দেব। আমরা তো সরকার যেহেতু সময় বাড়িয়েছে তাই আমাদের পরিচালিত করার সুযোগ হচ্ছে। অবশ্য সময় বাড়ানোয় আরও বিচার বিশ্লেষণের সময় পাওয়া গেছে বলে মন্তব্য তার। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। গাজর, রসুন, মরিচ, চালতা, বড়ই সহ নানা ফলের মুখরোচক আচারের পসরায় সেজেছে এবারের বাণিজ্য মেলা। কেউ এসেছেন বিকিকিনি করে কিছুটা বাড়তি আয়ের আশায়, আবার কারো লক্ষ্য ব্যবসার প্রচার বাড়ানো। দেশীয় ফলমূলের আচার বিদেশে রপ্তানিরও স্বপ্ন দেখেন কেউ কেউ। সরিষার তেলে ডুবানো জলপাই, দেশি রসুন, চালতা, বড়য়ের নানা স্বাদের আচার। মুখরোচক এসব আচার দেখলেই যেন জল আসে জিভে। রাজধানীর অদূরে পূর্বাচলে মাসব্যাপী চলা বাণিজ্য মেলায় বসেছে লোভনীয় এসব আচারের পসরা। ক্রেতা দর্শনার্থীরা মেলায় ঘোরাঘুরির ফাঁকে ভিড় করছেন এসব দোকানে, নিচ্ছেন রকমারি আচারের স্বাদ। এটার টেস্টটা একদমই ইউনিক। আমি আসলে সব মিক্সড করে নিয়েছি যে ট্রাই করার জন্য। বড় আচার নিলাম, খুবই টেস্ট, খাইতে খুবই ভালো লাগে। দামও কমের মধ্যে এর মধ্যে খুবই ভালো আচার করছে। কাঁচা মরিচ, আনারস, খেজুরের তৈরি ব্যতিক্রমী সব আচারের দেখাও মিলবে এখানে, যা দামেও সাশ্রয়ী। চিকেনের আচারও আমাদের হয়, বাট এখানে নিয়ে আসি নাই, আসবে। 800 টাকা আছে, 600 টাকা আছে, 1000 টাকা আছে, 1200 টাকা আছে। উদ্যোক্তারা বলছেন কিছুটা বাড়তি লাভের আশায় বাণিজ্য মেলায় এই পসরা বসানো। কর্মদিবসে ক্রেতা দর্শনার্থীর ভিড় না থাকায় আছে হতাশা। মানে মেলাতে 24 আইটেম আমরা ডিসপ্লে করছি। আমাদের কাশ্মীরি আচারটা ক্রেতারা অনেক সময় খুঁজে আসতেছে আর কি। এবছর আমাদের চাইলে একটু কম, আর অন্যান্য মেলাতে আমরা মনে হয় দৈনিক 20,000 30,000 বিক্রি করতাম। তবে এর ব্যতিক্রম আছে। অনেক উদ্যোক্তাই মেলায় এসেছেন প্রচারের আশায়। নিজের গণ্ডি পেরিয়ে দেশীয় ফলমূলে তৈরি এসব খাবার পৌঁছে দিতে চান বিশ্বের নানা প্রান্তে। আচার প্রোডাক্টগুলো আমি নিজে হাতে প্রস্তুত করি, আমি আর আমার ভাই দুজনে মিলে বিদেশিদের দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি। আমি চাচ্ছি এখান থেকে প্রফিটও হবে, পাশাপাশি আমার দোকানের বিজ্ঞাপনও হবে। আচার ছাড়াও আন্তর্জাতিক এ বাণিজ্য মেলায় গ্রামীণ ঐতিহ্যের নানা রকম খাবারের পসরা রয়েছে এবার। পাপড় মানে ঐতিহ্য আগের ছোট থেকে আমরা এটা দেখে পছন্দ হইলো, নিয়ে নিলাম। মুড়ি, মুরকি, মিষ্টান্ন ও আচারের ছোট বড় প্রায় 24টি দোকান বসেছে এবারের বাণিজ্য মেলায়। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের 1911টি মামলার নথি উধাও হয়ে যাওয়ার ঘটনায় কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাসুদুল হক। মাসুদুল, নথি উধাওর বিষয়ে বিস্তারিত কি জানতে পেরেছেন, আর এই বিষয়ে সাধারণ ডায়েরি হয়েছে, বিস্তারিত জানাবেন।
এই মুহূর্তে আমি রয়েছি চট্টগ্রাম আদালতের যে পিপি রয়েছেন তার কার্যালয়ের ঠিক বাইরে। একটু দেখাতে চাই, ঠিক এখানে এই ওনার কার্যালয়ের বাইরে কিন্তু এইসব মামলার যে নথি সেগুলো রাখা হয়েছিল। কিন্তু এখানে আপনারা দেখছেন এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ যে নিরাপত্তা ব্যবস্থা অর্থাৎ সিসিটিভি এবং যে নিরাপত্তা ব্যবস্থা সেটি ছিল না। এখানে যারা আইনজীবী তারা যেটি বলছেন এখানে যে মামলার কপি যেগুলো হারিয়ে গিয়েছে বা যেগুলো উধাও হয়ে গেছে সেগুলো হচ্ছে স্পর্শকাতর মামলার কপি। সেখানে বিভিন্ন স্পর্শকাতর মামলা রয়েছে, বিস্ফোরক মামলা, ডাকাতি মামলা, নানা ধরনের মামলা। এই ধরনের প্রায় 1911টি মামলার নথি গেল মাসে আপনার উধাও হয়ে যায়। সেই ঘটনা আপনার গতকালে একটি মামলা গতকালে একটি আপনার জিডি হয়েছে। এবং ঠিক এই একটু দেখাতে চাই, আমি রয়েছে একটু মহানগর পিপির কার্যালয়ে, ঠিক পিপির কার্যালয়ের বাইরে দেখছি এখানে অসংখ্য নথি এখানে পড়ে আছে। এই কার্যালয়ের বাইরে কিন্তু এখানে জায়গা না হওয়ায় এই নথিগুলো কিন্তু এখানে রাখা হয়েছিল। এবং এখানে কে বা কারা এগুলো নিয়ে গেছে এখনো কিন্তু কোনো খবর পাওয়া যায় না। আমরা একটু যুক্ত হতে চাই। পিপি মহোদয়, একটু এক মিনিট আমার সাথে যুক্ত হচ্ছেন মহানগরের পিপি, যদি একটু বলতেন এগুলো কিভাবে হয়েছে। এখানে কিভাবে হয়েছে আমি দেখিলেই আমার নথি যেগুলো আছে এগুলো আমার কাছে সুরক্ষিত অবস্থায় আছে এবং আদালতের কোনো নথি কোনো অসুবিধা হয় নাই। বিশেষ করে যে চলমান যে মামলাগুলো এগুলো নথি আদালতে আছে, সেরাস্তায় আছে এবং আমার কাছে আছে। কিন্তু এখানে আমি যখন জয়েন করার পরে এখানে দেখলাম যে কিছু পরিত্যক্ত নথি পড়ে আছে এবং এগুলো আমি দেখেছি, এগুলো রক্ষণাবেক্ষণের চেষ্টা করেছি, কোথাও নেই। কিন্তু এই যে অবকাশকালীন যে বন্ধ গেছে, বন্ধের থেকে এসে দেখলাম যে এগুলো এখানে নেই। আমি খোঁজ নিয়ে এগুলো কোনো খোঁজ পেলাম না, আমি একটা জিডি করেছি। আপনি কি বলেন এখানে পর্যাপ্ত নিরাপত্তার অভাব? এগুলো নিরাপত্তার অভাব তো আছেই, যেহেতু এগুলো বারান্দায় পড়ে আছে আর আমাদের ডকেটের এই অবস্থা এখানে রুমের ভিতরে, সুতরাং নিরাপত্তার তো অভাব আছেই। এবং এগুলো আমাদের জায়গা সংকুলন হচ্ছে না, জায়গা করতে হবে। এগুলো তো দেখাই যাচ্ছে যে দৃশ্যমান সব কিছু। তাকে ধন্যবাদ। তাহলে আপনারা শুনছিলেন যে উনিও নিজেও বলেছেন যে এখানে পর্যাপ্ত নিরাপত্তার অভাবে কিন্তু এই ধরনের ঘটনা আপনার হয়েছে। তবে এই ঘটনায় আদালতের যারা আইনজীবী তারাও বলছেন এটি একটি আসলে এই ঘটনার পর যে সমস্ত মামলার নথি আপনার উধাও হয়ে গিয়েছে সেই মামলাগুলো ভবিষ্যতে তদন্ত করা, মামলা প্রমাণ করা অনেক কষ্টকর হবে। তো যেমনটি বলছিলাম এই ঘটনায় আরও কি আপডেট হয়েছে হয়তো আমরা আপনাদেরকে পরামর্শ জানাতে পারবো। এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবর। মাসুদ, আপনাকে ধন্যবাদ। ক্রমাগত লোকসানের মুখে বন্ধ হওয়া কুষ্টিয়া ও পঞ্চগড় সুগার মিল আবারও চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ খবরে খুশি আখ চাষি সহ মিল শ্রমিকরা। তবে 4 বছর মিল দুটি বন্ধ থাকায় অনেক যন্ত্রাংশ চুরি হয়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে স্থাপনাও। মিলগুলো সচল করে লাভজনক করতে 10 বছরের একটি পরিকল্পনা নেয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। ক্রমাগত লোকসানের অজুহাতে 2019-20 অর্থবছরে কার্যক্রম স্থগিত করা হয় একসময়ে লাভজনক প্রতিষ্ঠান কুষ্টিয়া সুগার মিলের। এতে আখ চাষ যেমন কমেছে তেমনি মিলের যন্ত্রাংশ চুরি হয়েছে। অনেক ভারী ও দামি যন্ত্রাংশ খুলে চালু অন্য মিলে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক স্থাপনাও। আবার মিল চালুর খবরে খুশি কৃষক ও শ্রমিকরা। ভঙ্গুর অবস্থায় থাকা মিলকে চালু করতে হলে আখ উৎপাদন বাড়ানোর পাশাপাশি আছে নানা চ্যালেঞ্জ। বীজ বা সার এগুলো যদি সরকার আবার সহযোগিতা করে দেয় তাহলে আমরা আবার চাষ করব। মিলকে সচল করে লাভজনক করতে 10 বছরের একটি পরিকল্পনা নেয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। এবং ওনারা বলছেন যে পর্যাপ্ত আখ প্রাপ্তি সাপেক্ষে লাভজনক উপায় চালাতে হবে। এখন কি যন্ত্রপাতি লাগবে এগুলো একটু আমি ওনাকে এস্টিমেট করে দিতে বলছি। এই মিলটাকে যদি আবার পুনর্জীবিত করতে হয় এর জন্য আগামী 10 বছরের পরিকল্পনা করানোর জন্য সদর দপ্তর থেকে একটি নির্দেশনা আছে, সেই অনুযায়ী আমরা এগোচ্ছি। এদিকে পঞ্চগড়ের ভারী শিল্প চিনিকল বন্ধ থাকায় অন্য ফসল চাষে ঝুঁকে পড়েন আখ চাষিরা। বন্ধ থাকায় মিলের অনেক যন্ত্রপাতিও নষ্ট হয়ে গেছে। মিল চালুর খবরে খুশি চাষি সহ শ্রমিকরা। আখের দাম বৃদ্ধি এবং সহজে সার কীটনাশক দেওয়ার দাবি তাদের। আমাদের সুবিধা পঞ্চগড় মিল যদি চালু হয় তাহলে আমাদের একটু মনে উৎসাহ বাড়ে, আমাদের আশেপাশে সবাই কৃষক আরও করবে। মিল চালু ও আখের চাষ বাড়াতে কাজ শুরুর কথা জানিয়েছে কর্তৃপক্ষ। তো এই বিষয়গুলো উল্লেখ করে আমি সচিব শিল্প মন্ত্রণালয় বরাবর আমাদের পঞ্চগড়ের সুগার মিলটি পুনরায় চালু করবার জন্য আমি পত্র প্রেরণ করি। প্রতিষ্ঠান দুটি চালু হলে কৃষকের পাশাপাশি লাভবান হবে লাখো মানুষ, পাশাপাশি গতি আসবে জেলার অর্থনীতিতে, এমনটাই প্রত্যাশা সবার। সাইমা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক।
মেডিল পেট্রোলিয়াম জেলি সৌজন্যে জানাবো শীতের গল্প। শৈত্যপ্রবাহ কমে কিছুটা তাপমাত্রা বাড়ায় উত্তরাঞ্চলের জনজীবনে স্বস্তির ছাপ। পঞ্চগড়ে রেকর্ড করা হয়েছে 12.3 ডিগ্রি সেলসিয়াস। সূর্য ওঠার সাথে সাথে কুয়াশা কাটতে শুরু করেছে। তবে আগামী বৃহস্পতিবার থেকে মাঝারি শৈত্যপ্রবাহ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাবনায় ভোরে ঘন কুয়াশা থাকলেও বেলা বাড়তেই মেলে রোদের ঝিলিক। স্বাভাবিক হতে শুরু করে জনজীবন। চুয়াডাঙ্গায় রাতভর বৃষ্টির মতো ঝরেছে শিশির। শীতের তীব্রতায় মানুষের কাজের গতি কমে গেছে। সময় গড়াতেই বাড়তে শুরু করে তাপমাত্রা। স্বস্তিতে ফিরেছে জনজীবনে। তবে পৌষের শেষ ভাগে সন্ধ্যা নামতেই বাড়বে শীতের তীব্রতা। এদিকে ঘন কুয়াশায় 3 ঘন্টা বন্ধ থাকার পর আরিচা কাজিরহাট নৌরুটের ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। আজকে একটু আবহাওয়া ভালো, রোদ উঠছে এবং এই রোদের তাপমাত্রাও ভালো। রোদ উঠছে, আজকে একটু ঠান্ডা কম, কামের জন্য বেড়েছে। হাওড়ে বোরো ধান আবাদ শুরু করেছেন কৃষক। ধীরে ধীরে জমি থেকে পানি নামছে আর কৃষক ধানের চারা রোপণ শুরু করেছেন। কৃষি বিভাগ বলছে 31শে জানুয়ারির মধ্যে শতভাগ জমিতে চারা রোপণ শেষ হবে। সবকিছু ঠিক থাকলে এবছর 4,500 কোটি টাকার চাল উৎপাদন হবে সুনামগঞ্জে। নেত্রকোনায় এখন পুরোদমে চলছে বোরো ধানের আবাদ, কিন্তু কলমাকান্দার নাজিরপুরের হাওড়ে বোরো ধান আবাদ শুরু করেছেন কৃষক। ধীরে ধীরে জমি থেকে পানি নামছে আর কৃষক ধানের চারা রোপণ শুরু করেছেন। কৃষি বিভাগ বলছে 31শে জানুয়ারির মধ্যে শতভাগ জমিতে চারা রোপণ শেষ হবে। সবকিছু ঠিক থাকলে এবছর 4,500 কোটি টাকার চাল উৎপাদন হবে সুনামগঞ্জে। হাওড়ের অপেক্ষাকৃত উঁচু জমিতে চারা রোপণ করছেন কৃষক। ধীরে ধীরে হাওড়ের জমি ভেসে উঠছে আর কৃষক চাষ করে চারা রোপণ করছেন। তবে বেশিরভাগ হাইব্রিড জাতের বীজ রোপণ করছেন তারা। মিথালি 4, শক্তি 2, শক্তি 3, ব্যাবিলন জাতের হাইব্রিড ধান বেশি আবাদ করছেন কৃষক। আর দেশি জাতের মধ্যে বেশি আবাদ হয়েছে কচি জাতের ধান। হয়েছে মিতালি 4, শক্তি 2, তারপর শক্তি 3, দেশি জাতের উপসিরও হয়েছে গছি। হাইব্রিড লাগাইব বেশি, অন্য জাত কমে লাগাইব। রোয়া শুরু করলাম, আশা করি এই 3 ভাগের 1 ভাগ হয়েছে না, এখনো দীর্ঘ আরও 1 মাস লাগবো। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে এবছর 2,23,410 হেক্টর জমিতে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা থেকে 9,19,000 মেট্রিক টন চাল উৎপাদনের আশা করা হচ্ছে। গত বছর প্রায় 29 ভাগ হাইব্রিড রোপণ করা হয়েছিল। এবছর আমরা আশা করছি যে আরও বেশি 30 ভাগ হাইব্রিড রোপণ হবে। তাছাড়া উফসি জাতগুলি আমরা বৃদান 28 এবং 29-এর পরিবর্তে বৃদান 88, বৃদান 96, বৃদান 89, বৃদান 92 এবং নতুন নতুন জাতগুলি বৃদান 101, 102 এই সমস্ত জাতগুলি আমরা ব্যাপকভাবে চাষাবাদের জন্য কৃষকদেরকে উদ্বুদ্ধ করে যাচ্ছি। মোট 52,000 হেক্টর জমিতে আবাদ শেষ হয়েছে, যা হাওড়ের মোট আবাদের 31 ভাগ। ডিভিসি নিউজ ডেস্ক। নেত্রকোনায় 2 ভাইয়ের দ্বন্দ্বে সেচ লাইন বন্ধে ব্যাহত হচ্ছে কয়েকশো হেক্টর জমির বোরো ধানের আবাদ। মূলত পুরনো লাইন বন্ধ করে নতুন সংযোগ দেয়াকে কেন্দ্র করে এই জটিলতা তৈরি। এর পেছনে নানা অনিয়মের অভিযোগ কলমাকান্দা উপজেলা সেচ কমিটির বিরুদ্ধে। তবে সমস্যার সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। নেত্রকোনায় এখন পুরোদমে চলছে বোরো ধানের আবাদ, কিন্তু কলমাকান্দার নাজিরপুরের ঘনিয়ারগাঁও গ্রামে কালামিয়া ও জালাল মিয়া নামের 2 ভাইয়ের সেচ লাইনের মালিকানা নিয়ে শুরু হয় দ্বন্দ্ব। ফলে গত 1 মাস ধরে বন্ধ বিদ্যুৎ সংযোগ। এতে একমাত্র ফসল রোপণে সময় পেরিয়ে যাওয়ায় চরম দুশ্চিন্তায় দিন কাটছে শতাধিক কৃষক পরিবারের। স্থানীয়রা জানান 20 বছর আগে জায়গা জমি বিক্রি করে ছোট ভাই কালামিয়া ঢাকায় চলে গেলেও তার সেচ লাইনটি পরিচালনা করছিলেন বড় ভাই জালাল মিয়া। তবে কালামিয়া গ্রামে ফিরে সেচ লাইনে ভাগ চাওয়ায় দেখা দেয় দ্বন্দ্ব। এমন পরিস্থিতিতে কৃষকের অনুরোধে নতুন সেচ মেশিন স্থাপন করেন কালামিয়া। অবশ্য উপজেলা সেচ কমিটির আদেশে বন্ধ রয়েছে বিদ্যুৎ সংযোগ। আমি যে সময় থেকে বুঝি সেই সময় থেকে কালামিয়ার লাইনটা এখনো জানি কালামিয়ার লাইনটা দুর্নীতির খাতিরে লাইনটা বর্তমান স্থগিত আছে। এই যে লাইন সংযোগ হয়েছে, পানিও যদি নিমুছে উঠার পরে বা এইটারে যে কলমাকান্দা এই যে চালাচালি করিয়া আবার এই লাইনটা কাটাইছে।
এই লাইনটা নিয়ে অনেক কিছু হইতেছে কলমাকান্দা টিউনো অফিসে। অভিযোগ উঠেছে অনৈতিক লেনদেন হওয়ায় সরেজমিন তদন্ত না করেই এমনটি করেছে উপজেলা সেচ কমিটি। ওনারা টাকা খাওয়ায়া টিউনের টাকা খাওয়াচ্ছে, বিদ্যুৎ অফিসে ময়মনসিংহ অফিসে খাওয়ায়া ওনার সব জায়গা বন্ধ করে রাখছে। আমার লাইনটা বৈধ লাইন, আমার কাছে একটা টাকা পাইব না। আমি করছি কি 880 টাকা দিয়া জমা দেয়া, এই পরে আমি এই লাইনটা লামাইলে পরে এরা করছে কি গিয়া গিয়া অভিযোগ করিয়া পরে লাইনটা আমার কাটাইছে 4বারে। তবে অভিযোগ অস্বীকার করে নিয়ম অনুযায়ী সংযোগ দেওয়ার ব্যাপারে কার্যক্রম চলছে বলে জানায় সেচ কমিটি। জমির মালিক এবং এত 20 বছর যাবত তারা পরিচালনা করেছে সেচ, তারা সবাই আসলে এটার বিপক্ষে কালামিয়ার বিপক্ষেই সাক্ষী দিয়ে গেছে। তাই আপাতত আমাদের এটা স্থগিত আছে। তাদের কাছে যদি কোনো প্রমাণ থাকে সেই ক্ষেত্রে বিষয়টা বিবেচ্য। আইন সিদ্ধান্ত তার বিপক্ষে গেলেই তার অভিযোগ যে কার্যকর হবে এই বিষয়টা আমি মনে করি না। এদিকে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিয়েছে সেচ লাইনটির পুরনো মালিক কালামিয়া। দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। আমি একটু তদন্ত করাই দেখব, এটা খুবই দ্রুত নিষ্পত্তি করব। যদি ওনারা 20 বছর ধরে করছে আজকে করতে পারবে না এরকম হওয়ার কিন্তু কোনো কারণ নেই, যদি এখানে কোনো গ্যাপ না থাকে। শুধু আশ্বাস নয়, দ্রুত বিদ্যুৎ সংযোগ দিয়ে সেচ ব্যবস্থা সচল করার দাবি ভুক্তভোগীদের। ডিবিসি নিউজ ডেস্ক। নাজমুল আবেদিন ফাহিমের সাথে দ্বন্দ্বের কথা স্বীকার করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। সেটা সমাধান হয়ে গেছে বলেও জানিয়েছেন তিনি। তবে তার করা বাজে আচরণে মনক্ষুণ্ণ হলেও নাজমুল আবেদিন ফাহিম পদত্যাগ করতে চাননি বলে জানিয়েছেন বিসিবি সভাপতি। বিপিএলের সিলেট পর্ব শুরুর আগে হঠাৎ ক্রিকেট পাড়া সরগরম নাজমুল আবেদিন ফাহিম ও ফারুক আহমেদের দ্বন্দ্বের ইস্যুতে সভাপতির দুর্ব্যবহারে পদত্যাগ করতে চাওয়ার কথা জানান ফাহিম। বিকাল নাগাদ সিলেট স্টেডিয়ামে আসেন বিসিবি সভাপতি, খোলাসা করেন পুরো বিষয়টি, জানান পদত্যাগের বিষয়টি ভুল, তিনি শুধু মনক্ষুণ্ণ হয়েছেন। পদত্যাগ করতে চায় না বলছে, এভাবে কাজ করা ডিফিকাল্ট বলেছে। পদত্যাগ করতে চেয়েছে আমি শুনি নাই। নিউ বোর্ড বলতে কিন্তু ফাহিম ভাই আমাকে বোঝায় কাজের মাত্রা বেশি, লোক সংখ্যা কম, তখন তো অনেক দিকে নজর দিতে হয়, সেখানে ভুল বুঝাবুঝির সিচুয়েশন হতে পারে। নাজমুল আবেদিন ফাহিমের সাথে বাজে আচরণের কথাও স্বীকার করে নিয়েছেন বিসিবি সভাপতি। সেই সাথে জানিয়েছেন বিষয়টি সমাধানও হয়ে গেছে। ফাহিম ভাই তো আমার বয়োজ্যেষ্ঠ, আমার বড় মানুষ, সে আমারও সিনিয়র প্লেয়ার, সিনিয়র মানে অনেক সিনিয়র। সেই দিকে বিবেচনা করলে হয়তো বা উনি মনক্ষুণ্ণ হয়েছেন। দুর্ব্যবহার যে কথাটা হয়তো জোরে কথা বলেছি বা এরকম কোনো কথা বলেছি যেটা উনি পছন্দ করে নাই। সিলেট পর্ব শুরুর ঠিক আগে এমন খবর নিশ্চয়ই ক্রিকেটের জন্য ভালো কোনো সংবাদ নয়। মনে করি যে আজকের পর থেকে এই জিনিসটা ঠিক হয়ে যাবে। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ, সিলেট। আজ থেকে শুরু হচ্ছে বিপিএল এর সিলেট পর্ব। ঘরের মাঠে সিলেট স্ট্রাইকার্সের মিশনটা রংপুরের বিপক্ষে। হোম অ্যাডভান্টেজ কাজে লাগিয়ে এই ম্যাচেই জয়ের গল্প লিখতে চায় সিলেট। অন্যদিকে টুর্নামেন্টের ছন্দে থাকা রংপুর এখানেও অব্যাহত রাখতে চায় জয়ের ধারা। ম্যাচ শুরু হবে দুপুর 1:30টায়। টিম বাস থেকেই হাস্যোজ্জ্বল মুখে নেমে এলেন সিলেট স্ট্রাইকার্সের রনি তালুকদার, আলামিনরা। নিজের ঘরের মাঠে খেলা বলে কথা। মিরপুরে হারের তিক্ত স্বাদ পেলেও সিলেটে আক্ষেপ ঘোচানোর অপেক্ষা। সিলেটে ম্যাচ হলেই গ্যালারি থাকে কানায় কানায় পূর্ণ। হোম সাপোর্টাররাও অপেক্ষায় থাকেন সিলেটের জয় দেখার জন্য। তাই তাদের হতাশ করতে চান না সিলেট পেস বোলিং কোচ ডলার মাহমুদও। ভালো দিক যে আমরা হোমে খেলছি, তো সেই দিক দিয়ে হোমের ক্রাউডের একটা সাপোর্ট থাকবে। হোপফুলি আমরা যে কাজটা আমাদের করা দরকার, প্লেয়ারদের রাইট জায়গায় রাইট ডেলিভারিটা দেওয়া উচিত। তো ইনশাল্লাহ আমরা আশা করছি ইনশাল্লাহ আমরা এখান থেকে হয়তো উইনিং ফেজে ফিরব। অন্যদিকে গ্লোবাল সুপার লিগ জয় করা রংপুর বিপিএলও করছে উড়ন্ত পারফরমেন্স। 3 ম্যাচের 3টাতেই জয়। সিলেটেও এই ধারা অব্যাহত রাখতে মরিয়া তারা। আমরা একটা লক্ষ্যে আগাচ্ছি যে চ্যাম্পিয়ন হওয়ার জন্য একটা ইনশাল্লাহ। সো ওইভাবে আর কি দল হিসেবে যেভাবে আমরা প্র্যাকটিস এবং যেভাবে আমাদের শিডিউল চলতেছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, চেষ্টা করবো যাতে ভালো কিছু করা। তবে হোম টিমের বিপক্ষে জয় একেবারে সহজ হবে না সেটাও জানে রংপুর। তাই মাঠের লড়াইয়ে কে হাসবে শেষ হাসি সেটা সময়ের কাছেই তোলা থাক। মিরপুরে হারের মুখ দেখলেও সিলেট স্ট্রাইকার্স জয়ের গল্পটা হয়তো তুলে রেখেছে ঘরের মাঠের জন্য। তবে প্রতিপক্ষ যেহেতু রংপুর রাইডার্স, তাই একেবারে নির্ভরও থাকা যাচ্ছে না। ম্যাচ জিততে হলে হোম অ্যাডভান্টেজের পাশাপাশি মাঠের খেলাতেও দিতে হবে সেরাটা। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ, সিলেট। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।